আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার কিছু ভিসার অ্যাপ্রুভাল আসছে। সেটা 20 থেকে 50টা পর্তুগাল ভিসার অ্যাপ্রুভাল আসছে। যদিও আমি ভিসার কাজটা সরাসরি করি না। আমি নিজেও পর্তুগালের ভিসার জন্য ফাইল জমা দিয়েছিলাম আমার এই বড় ভাইয়ের মাধ্যমে। তো যেহেতু বিগত 3 বছর বা 2 থেকে আড়াই বছর আমি এই ভিসার বিষয়গুলো নিয়ে পর্তুগালের বিষয় নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করছি, যার কারণে আমি পর্তুগালের বিষয়ে তথ্য দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং কেউ যদি ফাইল জমা দিতে চান আমার মাধ্যমে ফাইল জমা দিতে পারবেন, আমি জমা নেই। তবে এখন কথা হচ্ছে এই পর্তুগালের বিষয়ে আসলে কি হচ্ছে, ভবিষ্যৎ কি হবে, যদি এইগুলার প্লাস মাইনাস যোগ করে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। যারা যাবেন তাদের কি হবে, আর যারা গেছে তাদের কি হচ্ছে, এই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। বর্তমান প্রেক্ষাপট এই বিষয় তুলে ধরার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি কথা বিলম্বিত না করে সামনে অগ্রসর হচ্ছি। দেখেন, আমার জুলাইয়ের 17 তারিখ কিছু ফাইল আমি জমা দিছি আমার একটা কোম্পানির। আমার এই যে ভাই এই বিষয়গুলো দেখাশোনা করে ওনাদের মাধ্যমে, আমি নাম বললাম না, যেহেতু আমি আগেই বলছি আমি নিজেও ক্যান্ডিডেট ছিলাম। আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলছি, এখানে আমি ইউটিউব চ্যানেল চালাই তার মানে আমি পর্তুগালে বসেই সব তথ্য আপনাদেরকে দিচ্ছি বা দিচ্ছি না, বিষয়টা এরকম নয়। আমি বলি আমাদের বেসে টোটাল প্রায় 200 লোকের সমাগম, তার মধ্যে ভিসা পাইছে যারা তাদের সংখ্যা হচ্ছে 50 জন বা 60 জন। এর আগে অনেক ইতিহাস আছে, যারা ডাবল এন্ট্রি ভিসা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, দিল্লিতে গেছে অবৈধভাবে, তারা লাস্টে জেল খাটছে, এরপরে বেরিয়ে আসছে, এম্বাসি থেকে ধরে নিয়ে খাইছে, সামনে পুলিশের হাতে পড়ছে, জরিমানা খাইছে, হোটেল থেকে পলায়ন করছে, অনেক কিছু আছে মেডিকেল ভিসার কারণে যে বিষয়টা হচ্ছে। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলছি, দেখেন বর্তমানে পর্তুগালে 2025 সালের জানুয়ারি মাসে, আপনারা জানেন সাম্প্রতিক যে 2025 সালের জানুয়ারি মাসে প্রায় 1,08,000 লোকের আইনা মানে ইমিগ্রেশনে গিয়ে, আইনা যেটা ইমিগ্রেশনে গিয়ে যেই মানে ইমিগ্রেশন যে জটিলতাটা, ইমিগ্রেন্ট জটিলতা আমি বলবো এটাকে, যে এই প্রবলেমের কারণে অনেকেরই মানে রেনু করার জন্য যে বিষয়টা এটা প্রত্যাখ্যান হয়েছে। এটা এর মানে এই নয় তারা পর্তুগাল থেকে চলে আসতে হবে। আমি বলছি যে জনবিস্ফোরণ ঘটবে পর্তুগালের সামনে, আপনি দেখেন এবং দেখতে থাকেন। আপনারা হয়তো আমাকে বলবেন যে আরে মানুষ ইউরোপ যাইতে পারতেছে না, পাগল হয়ে গেছে, আপনি ভুলভাল তথ্য দিয়ে, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি আপনাকে বলি নাই, অবশ্যই বৈধভাবে এবং 100% ভিসা হবে। একমাত্র রাস্তা এখন খোলা আছে পর্তুগাল। যদিও স্লোভাকিয়ার কথা বলা হয়, স্লোভাকিয়াতে ইন্টারভিউতে ডাকা হয়, যদিও এই কি জানি বলে আপনার নর্থ ম্যাসেডোনিয়ার কথা বলা হয়, এর নামে ধোঁকাবাজি হয়, যদিও আপনার এই সার্বিয়ার কথা বলা হচ্ছে, লাখ লাখ ফাইল সার্বিয়ার পরে আছে, কবে ভিসা হবে কি হবে জানে না। এই জন্য একমাত্র উপায় ইউরোপে ঢুকার জন্য পর্তুগাল। দেখেন, আমি সব সময় একটা কথা বলে থাকি, স্থানকাল পাত্রভেদে যেমন যে কোনো কিছুর চেঞ্জ হইতে পারে, রাজনৈতিক বক্তব্যের যেমন রাজনৈতিক নেতাদের বক্তব্য চেঞ্জ হয়ে যেতে পারে, যে যখন যার সাথে ঐক্য করে তখন তাদের বক্তব্যগুলা চেঞ্জ হয়ে যায়। তেমনি ভাবে পর্তুগাল সবার জন্য এক না, বা সবার জন্য পর্তুগাল না, এটা 100%। এখন আপনি বলবেন যে কিভাবে, আমি বলবো যে আপনার যদি এখন বয়স 40-এর ঊর্ধ্বে হয়ে যায়, আপনার ছেলে মেয়ের বয়স ধরেন 12-14 বছর, সামনে মেয়েটা বিয়ের অবস্থানে যাচ্ছে, এই সময় মেয়েটা যদি একটা সম্পর্কে জড়ায় যায়, তাহলে আপনার বিদেশ করে কি লাভ হবে আমাকে বলেন। তাদের জন্য পর্তুগাল, যাদের বয়স 20 থেকে 21 বা 25 পর্যন্ত, বা যারা বিয়ে করেন নাই, তাদেরকে আমি বলবো চোখ বন্ধ করে আপনি যান। 2 বছর আপনি কাজ পাবেন না, সমস্যা নেই, কি হবে না হবে সেটা আপনার দেখার বিষয় না, সেটা পরে দেখা যাবে। কিন্তু যাদের পরিবার আছে তারা একটু ভেবে চিনতে যাবেন। আর পরিবার থাকার পরেও যাদের ব্যাকআপ আছে, শুধুমাত্র কার্ডের জন্য, আমি বললাম এই কার্ড পাইতে 14 থেকে 15 বছর লাগে। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, আমার অফিসের এক লোক পর্তুগালের ফাইল জমা আমি দিছি, এই জমাতে আমি যাওয়ার আগে উনি মারা গেছে দুনিয়া থেকে। তাহলে আপনি চিন্তা করেন, অর্থাৎ আমরা 10 বছর পরে কার্ড পাবো এই আশায় 25 লক্ষ টাকা খরচ করে পর্তুগালে যাচ্ছি। আমি আগেও বলেছি, আমি আপনাদেরকে নিষেধ করি নাই,
আপনারা তথ্যগুলা মিলাই নেন। বর্তমানে যে জৈন্তা যে কথা বলা হয়, জৈন্তা মানে হচ্ছে একটা বাসা ভাড়া আপনি নিছেন পর্তুগালে, ওই বাসা ভাড়ার এগ্রিমেন্ট চুক্তিপত্র, এটা দিয়ে সবকিছু সমস্যার সমাধান করা যেত। কিন্তু রিসেন্টলি তারা কি চাচ্ছে, এই জৈন্তা কার্ডের পরেও তারা আরেকটা জিনিস চাচ্ছে যে আপনি যে বাসা নিছেন ওই মালিকের যথাযথ প্রমাণাদি আপনাকে আরো কিছু কাগজপত্র দিতে হবে। এখন পর্তুগিজরা এটা মানে স্বাভাবিকভাবে নিচ্ছে না যে আমায় তারা ভাড়া দিছি, এর জন্য সে, আমি তাকে চিনি বুঝি জানি, কিভাবে আমি এগুলো লিখে দেই। তাছাড়া একটা রুম বা একটা ফ্ল্যাট একজন ব্যক্তি ভাড়া নিতে পারে না, এখানে 5-6 জন 7 জন, আপনি কয়জনের নামে এগ্রিমেন্ট আনবেন বা কয়জনের জন্য আপনি এটা করবেন? এখন আমার কথা হচ্ছে, আমি সবচেয়ে বড় যে বিষয়টা আপনাদেরকে বলছি যে রেসিডেন্ট অর্থাৎ পর্তুগালে আবাসন যে সমস্যাটা, ছোট ভাই ফোন করে বলতেছে ভাই আমরা এক রুমে আছি 14 জন, একটা রুমে 14 জন, সিঁড়ি হলার খাট রেডি করে, এক বাথরুমে 23 জন, সকালবেলা প্রস্রাব পায়খানার জন্য গেলে সিরিয়ালে থাকতে হয়। এখন আমি আগেও বলেছি, কেউ যদি বলে যে আমার তো এমন না, আমি আমার ভাইয়ের কাছে যাচ্ছি, আমি বলছি যে প্রেক্ষাপট ভিন্ন হইলে আপনার জন্য পর্তুগাল। কিন্তু আম জনতা যেভাবে হুমড়ি খেয়ে পড়তেছেন, আমি বললাম যে 2000 মানে ডিসেম্বরে হয়তো ক্লোজ হইতেও পারে, জনবিস্ফোরণ ঘটবে। আমি আগে বলছি জনবিস্ফোরণ কেন ঘটবে, আমি এই কথাটা বলছি। দেখেন, মানুষের টিকটক, ফেসবুক, ইউটিউবে খুললেই মানে এখন আমি দেখি যে আমার গ্রামেরও একটা লোক কয় যে পর্তুগাল নিতে পারবে, 30 লাখ দেন, 25 লাখ দেন। অথচ যে পর্তুগালে সোনার হরিণ ছিল, ওয়ার্ক পারমিট, D1 ভিসা, মুষ্টিময় সারা কুমিল্লা জেলা আমি দুইজনের নাম শুনছিলাম গত 2 বছর বা 2.5 বছর আগে। আর গত 24 সালে এবং 25 সালে যেটা দেখতেছি, বিশেষ করে 24 আগস্টের সরকার পতনের পর থেকে এখন দেখি যে প্রতি ঘরে ঘরে পর্তুগালের লোক নিচ্ছে, অর্থাৎ মিডিয়া দালালে এত ভরপুর হয়ে গেছে। আমি বলছি যাইতে পারবেন, দালাল প্রতারণা করবে না। আমার জেলা শহর হচ্ছে কুমিল্লা, এখানের একটা থানা হচ্ছে নাঙ্গলকোট। ওখানকার এক ভাই আমাকে ফোন করছে যে আমার চ্যানেলের মাধ্যমে, যে ভাই আমাকে সে D1 বললো, কিন্তু এখন যখন অ্যাপ্রুভাল আসতেছিল না তখন সে বলতেছে যে আইনা সেন্টারে তার এই সিজনাল বিষয় দেওয়া বন্ধ করে দিছে। এই কথা বললা তাকে 2 মাস অফ করছে, এখন আবার বলতেছে তার ইয়ে আসছে, অ্যাপ্রুভাল আসছে। এখন বলতেছে এটা E8 ভিসা, যাইতে পারেন, না হলে এই সে, মানে তার লাগে অনেক কিছু হচ্ছে। আমি বললাম যে এটা নিয়েও অনেক প্রতারণা হচ্ছে। অতএব আমি আপনাদেরকে বলবো, যারা পর্তুগাল যাচ্ছেন তাদের ভবিষ্যৎ ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ব্যাকআপ দিতে পারবেন কিনা। আমি কয়েকবার এই কথাটা 1000 বার বলার চেষ্টা করছি, ভাই সবার জন্য সবকিছু না। আমি এই কথাটা 1000 বার বলছি। আমি আমার দোকানে ইন্টারনেটের কাজ করি, আমি যে পাসপোর্টের আবেদন করি, আমি এনআইডি সংশোধনের কাজ করি, আমি দেখা গেছে এয়ার টিকেটের কাজ করি। এটা দেখা গেছে যে মুদি দোকানদার, তার জন্য তো এটা হইতে পারে না। আবার আমি যাই মুদি দোকানে শিফট হইয়া কাজ করতে, এটা আমি পারবো না। আমি একবারে একটা কথা বলে দিছি আপনাদেরকে, পর্তুগালের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেন, আপনাকে সকল কিছু বিবেচনায় রাখতে হবে, আপনি কষ্ট করতে হবে। আপনাকে 1 বছর দেশে টাকা দিতে পারবেন না, আপনি কিস্তিতে টাকা উঠে। আমার সাথে একজন বলতেছে ভাই আমি এনজিও থেকে 8 লক্ষ টাকা উঠাইছি, এনজিও থেকে 8 লক্ষ টাকা উঠে এসে পেমেন্ট দিচ্ছে, পর্তুগালে যাওয়ার জন্য 22 লক্ষ টাকার পেমেন্ট দিচ্ছে। এটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না, এটা তার ব্যক্তিগত বিষয়, সে হয়তো লোড নিতে পারবে সেজন্য সে দিছে। তো আমি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আসলে ভিন্ন একটা রাষ্ট্র চয়েস করেন। আমাদের দেশের এই একটা সমস্যা, যদিও পর্তুগালের বিষয় হচ্ছে, এবং আমি বলছি ইউরোপ যান, আপনারা এখান থেকে ঢুকে কাগজপত্র করবেন, কবে করবেন? 40 বছর বয়স, আপনি 52 বছরে যে কাগজ পাইবেন, তাহলে আপনার জীবনে আর কি আছে আমাকে সেটা বলেন। আমি আগেও বলছি, আমি নিজেও তো যাইতে চাই, সুযোগ থাকলে আমি আমার পজিশন আমি চিন্তা করবো যে আমার দেশে শহরে ব্যবসা আছে, আমি ব্যবসা রেখে যাব, আমি যাব শুধুমাত্র টিআরসির জন্য, আমি আবার চলে আসবো, আমি আমার প্রস্তুতি। অর্থাৎ যে যার বুঝে যান। মানে এখানে এমন মনে হয় না যে ইউরোপ মানে সুন্দর। আমি আপনাদেরকে বারবার বলছি, ফেসবুকে যে কোনো দেশে, বাংলাদেশে কক্সবাজারটাকে আপনি ড্রোন দিয়ে ক্যামেরা করেন, আমাদের 300 ফিট ড্রোন দিয়ে ক্যামেরা করে ধরেন, দেখবেন যে ইউরোপের মতো লাগবে। ইউরোপের সৌন্দর্য, চাকচক্য, সাদা চামড়া, এগুলো দেখে পাগল হয়ে যায় না। ধৈর্য এবং চিন্তা ভাবনা, ফ্যামিলি ব্যাকআপ দিতে পারবে কিনা, আপনি লোড নিতে পারবেন কিনা, আপনার জন্য ওইটা যুক্তিযুক্ত কিনা, আমি সকল তথ্য দেখাইলাম। যে আপনাদের 10 বছর পরে পাসপোর্টের জন্য আবেদন করবেন, পাসপোর্ট পাইতে পাইতে 15 বছর হবে, তাহলে আপনি চিন্তা করতে হবে যে আপনি কয় বছরে কি হবে। এটা অতীত ছিল না, 5 বছরে হয়ে যেত। যদিও ইউরোপের সকল দেশ 10 বছর পরেই পাসপোর্টের জন্য আবেদন করা হয়। তো তাহলে ইতালির যে বেতন দিবে, এটা কি পর্তুগাল আপনাকে বেতন দিবে? তাহলে ইতালির সাথে আপনি কম্পেয়ার করলে হবে না। ফ্রান্স যে পরিমাণ বেতন দিবে, এই পরিমাণ পর্তুগাল কি আপনাকে দিবে? বুলগেরিয়াও তো পর্তুগালের চেয়ে বেশি বেতন দেয়, 1270 ইউরো দেয় এই স্লোভেনিয়া।
তাহলে আমি আপনাকে বলছি শুধু এই কথাটা, আমি একেবারে বলছি, অনেকে আমাকে নেগেটিভ কমেন্টস করবেন যে ভাই আপনি বেশি বোঝেন, মানুষ ইউরোজাল পাগল, আপনি নিরুৎসাহিত করতেছেন। ধন্যবাদ, আমি নিরুৎসাহিত করতেছি, আমি আপনাদেরকে বলছি ব্যক্তি বিশেষ অনুসারে সিদ্ধান্ত নেন, এরপরে দেখবেন আপনারা সফল হইতে পারবেন। কিন্তু ঢালাও ভাবে সবাই কিচ্ছু জানেন না, কোনো কিছু জানেন না, যাইয়া পড়তেছেন, যে আশা নিয়ে পড়তেছেন এই আশা ঘুরিবালি হবে। এবং এটাও বলে দিলাম, এটা একটা জনবিস্ফোরণ হবেই, কারণ আপনি এখান থেকে বের হলে অবৈধ, আপনি বের হবেন না, তার মানে সবাই পর্তুগালেই থাকবে। এবং পর্তুগালের স্থানীয় যারা আছে, জন্মগতভাবে পর্তুগিজ যারা আছে, তারা একটা ব্যাড ইফেক্ট ফেলবে আমাদের উপরে, এই কথাটা মনে রাখিয়েন। আর পর্তুগালের শুধু ভালো সাইড দেখিয়েন না, পর্তুগালে চোর আছে, পর্তুগালে বাটপারি হয়, পর্তুগালে সাইকেল চোর দেখলাম কিছুদিন আগে এক ভাই দিতেছে, আমি সাইকেলটা রেখে গেছি, কি করে দিয়ে দিল। এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা হয়তো মনে করি হেরা একেবারে মানবিক, কিসের মানবিক, আপনি মানবিকতা কি দেখছেন? আপনি যান, বাস্তবতা দেখেন, তারপরে বলবেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।